স্বাগত ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের উপসংহারে। মূল আলোচনা যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এফআর ভবনে উদ্ধার অভিযান শেষ, আগুনে মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড বললেন পূর্তমন্ত্রী। আগুনে নিহতদের গ্রামে শোকের মাতম, প্রিয়জনকে হারিয়ে দিশাহারা পরিবারগুলো। জবাবদিহিতার অভাবেই বারবার আগুনের ঘটনা, মন্তব্য মির্জা ফখরুলের। আইন প্রয়োগের সঠিক তদারকি নাই, দাবি ডক্টর কামালের। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই, তাই এফবিসিসিআই এর নেতৃত্ব নির্বাচনে ভোট হচ্ছে না এবার। আমন্ত্রণ ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের উপসংহারে। আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। এক মাসের আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব আর মাত্র 2 বছর পরেই। মার্চ এলেই শুধু আমরা স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের কথা বলবো, বিষয়টি এমন নয়। তবে হ্যাঁ, মার্চ মানে মুক্তিযুদ্ধের শুরু, মার্চ মানে স্বাধীন দেশের পতাকা আর স্বাধীনতার ইশতেহার, সবশেষে স্বাধীনতার ঘোষণা। মার্চ মানে 7ই মার্চ, মার্চ মানে 25 মার্চের কাল রাত, মার্চ মাস জুড়েই মুক্তিযুদ্ধের প্রস্তুতি। কিন্তু স্বাধীনতার 48 বছর পর আমরা মার্চ মাসে কি আবদ্ধ থাকবো শুধু 71-এর স্মৃতিচারণে? অবশ্যই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। কিন্তু যে তরুণদের মনে আমরা রোপণ করছি মুক্তিযুদ্ধের চেতনার বীজ, যে তরুণকে উৎসাহিত করছি দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে, তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করব আমরা? জাতির জনকের সোনার বাংলা গড়তে কি অঙ্গীকার আমাদের দরকার? কিভাবেই বা আমরা যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবেলা করে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারবো? তা আলোচনার দরকার আছে বই কি। কারণ যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব, তখন তো একটি উন্নত আধুনিক রাষ্ট্রের নাগরিক হতে চাইব আমরা। আর কি প্রস্তুতি আছে আমাদের সেজন্য? কি অঙ্গীকারে তরুণরা এগিয়ে যাবে? এসব প্রশ্নের জবাব খুঁজতেই স্বাধীনতার মাস জুড়ে আমাদের আলোচনার বিষয় মুক্তিযুদ্ধের নতুন শপথ। আর এ নিয়ে আলোচনায় আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম। উনি আসবেন একটু পরে। ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, উনি একটু পরে আমাদের সাথে যুক্ত হবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেবিলে আছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন বীর প্রতীক। আমরা এই মাসের শুরু থেকে এই আলোচনার সূচনা করেছি। গত পর্বগুলোতে আমাদের স্টুডিওতে অতিথি এসেছিলেন কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, আসিফ মুনির, শামসুর মোমিন চৌধুরী বীর বিক্রম, শাওন মাহমুদ, হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, শ্যামল নাসিন চৌধুরী, ইমামুজ্জামান বীর বিক্রম, ব্যারিস্টার তুরিন আফরোজ, মোহামিদ, ব্যারিস্টার শাহ আলী ফরাদ, মফিদুল হক, অধ্যাপক মেঘনা গুহ ঠাকুরতা, এম হারুনুর রশিদ বীর প্রতীক, মুনির হাসান, নাসিরুদ্দিন ইউসুফ এবং ইমাম হোসেন। আজকের পর্বে আলোচনা যাবার আগে আমরা দেখে নেব গত পর্বগুলোর আলোচনার অংশবিশেষ। চেতনা আর বিবেক দুটোকে যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে আমার মুক্তিযুদ্ধ এগিয়ে যাবে। কারণ প্রত্যেকটা মানুষ যে আজকে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, তার বাবা দাদারাও তো কষ্ট পেয়েছে 71-এ। কেন হয়েছিল, কিসের মুক্তির কথা, মুক্তির যে যুদ্ধ, সেই কথাগুলোর ব্যাখ্যাগুলোকে এবং দরকার হলে দৃষ্টান্তগুলো নিতে হবে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। সেখান থেকে নিয়ে যদি আমি নতুন করে রিকনস্ট্রাক্ট করতে পারি, তখন কিন্তু একটা মানে নতুন আধুনিক বিজ্ঞান মনস্ক যাই বলতে চাই, মুক্তিযুদ্ধের একটা প্রেক্ষাপট তখন তৈরি হবে। 71কে ধরে যদি বিচার করি তাহলে একটা পর্যায়ে আসে, আর 71কে বাদ দিয়ে তো আসলে কোনো কিছু হয় না। 71ই তো আমাদের পরিচয়। যার 71 নিয়ে সংশয় আছে, সে আত্মপরিচয় নিয়ে তার সংকট আছে। প্রতিটি যোদ্ধা যারা যুদ্ধ করেছে, সামরিক হোক বেসামরিক হোক, সে কৃষক হোক, সে ক্ষেত মজুর হোক, যেই হোক, সেটাকে স্বীকৃতি দিতে হবে মুক্তিযোদ্ধা হিসেবে। আর যেন এই দেশের মানুষ বঞ্চনার শিকার না হয়, আর যেন এই দেশে কোনো বৈষম্য না হয়, এগুলো শিখবে কোথা থেকে? শিখবে এই মুক্তিযুদ্ধের এই আদর্শ থেকে। অ্যানালিসিস করে দেখেন এই 48 বছরের মধ্যে গত 15 বছরে মুক্তিযুদ্ধের সরকার, মুক্তিযুদ্ধের সপক্ষের যে শক্তি, যে অগ্রগতিটি করেছে, গত বাকি 30 বছরে সেটি হয়নি। আজকে বিশ্বে আমরা দাঁড়ালে ভারতের পাশের বাংলাদেশ কেউ বলে না, এখন বাংলাদেশকে বাংলাদেশ বলেই ডাকে। একটা সম্মানজনক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে হলে আমাদের মুক্তিযোদ্ধার চেতনাকে মূল্যায়ন করতে হবে। যুগে যুগে আমরা দেখেছি এত ভুয়া মুক্তিযোদ্ধা এসেছে, সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের থেকে দেশকে বাঁচাতে গেলে কিন্তু সত্যিকার মুক্তিযোদ্ধাদের কাহিনীগুলো আমাদেরকে রাখতে হবে। বাংলাদেশ পৃথিবীতে একমাত্র দেশ যে দেশে স্বাধীনতার বিরোধিতা করেও রাজনীতি করা গেছে, দেশের জন্মের ইতিহাসের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনীতি করার অধিকার পেয়েছে কোনো গোষ্ঠী বা কোনো দল বা কোনো মতাদর্শের মানুষ।
এইটা পৃথিবীর আর কোথাও কখনো হয়নি। বাংলাদেশে রাজনীতি করতে হলে আপনাকে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। বাংলাদেশের মুক্তি সংগ্রাম যেটা 47 সাল থেকে 71 পর্যন্ত হয়েছে, এই পুরো সংগ্রামটা আপনাদের দেখতে হবে, বঙ্গবন্ধুকে আপনাদের মানতে হবে। আমাদের বিভিন্ন ধরনের যুদ্ধ চলছে, তাই না? আমাদের সংগ্রাম, ব্যক্তিগত সংগ্রাম, তারপরে সামাজিক সংগ্রাম, অর্থনৈতিক সংগ্রাম। তো এই সংগ্রামের মধ্যেও যে ইন্সপিরেশন বা স্পৃহা যোগান, এটা মুক্তিযুদ্ধই দিতে পারে। মুক্তিযুদ্ধ এমন একটা গৌরবের জায়গা এবং একটা অশেষ গর্ব এবং পরম বেদনা, আর তার সঙ্গে একটা অসাধারণ প্রতিরোধ স্পৃহা। শুধু যারা যুদ্ধ করছেন সেটা জানলে তো হবে না, কারা আমাদের বিরোধিতা করছেন, কারা আমাদেরকে পিছনে টেনে রাখতে চাইছে, কোন শক্তির বলে বলিয়ান হয়ে ওরা 75 সনে জাতির পিতাকে সপরিবারে মেরে ফেলছে। মার্চ মাস আসলে এই মুক্তিযুদ্ধ পুনরুজ্জীবিত হয়, আবার ভাটা পরে আবার ডিসেম্বর আসলে এটা পুনরুজ্জীবিত হয়। এটার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আমি মনে করি হত্যাকারীদের ফাঁসি ঝুলানোর মধ্য দিয়ে প্রতিশোধ না, প্রতিশোধ হবে সেদিন যেদিন মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ব, বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ গড়ব। মুক্তিযুদ্ধ যেই পথে আমাদেরকে হাঁটার জন্য নির্দেশ দিয়েছিল, প্রেরণা জুগিয়েছে, বঙ্গবন্ধু যে পথে আমাদেরকে হাঁটতে বলেছে, আমরা সেই পথে হাঁটিনি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, প্রশ্ন করুন অথবা মতামত দিন টেলিভিশনে দেখানো ফোন নাম্বারে। ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশন দেখানো পেজে। শুরু করছি উপসংহারের আজকের আলোচনা। আমাদের সাথে আছেন আনোয়ার হোসেন বীর প্রতীক, একটু পরে আমাদের সঙ্গে যুক্ত হবেন ক্যাপ্টেন ABM তাজুল ইসলাম MP, মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী। আনোয়ার হোসেন বীর প্রতীক, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে যুদ্ধ করেছিলেন তখনকার যে চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন, দেশমাতৃকাকে স্বাধীন করবেন, একটি নতুন দেশ করবেন, একটি পতাকা হবে, এখন এই বয়সে দাঁড়িয়ে আপনি কি মনে করেন নতুনদের কাছে সেটা কিভাবে আসবে? যে প্রজন্ম যুদ্ধ করেনি, যে প্রজন্ম যুদ্ধের অনেক পরে জন্মেছে, তাদের কাছে আপনাদের মুক্তিযুদ্ধের পতাকা কিভাবে দিয়ে যাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মার্চ মাস, স্বাধীনতার মাস। এই মাসে আমি প্রথম আমাদের যারা মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, এবং প্রায় 30 লক্ষ লোক শহীদ হয়েছেন, 2 লক্ষ লোক মা বোন ইজ্জত দিয়েছেন, এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু এবং আমাদের যারা অজানা লোক শহীদ হয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের বক্তব্য শুরু করছি। আসলে মুক্তিযুদ্ধ একটি ব্যাপক অর্থ। মুক্তিযুদ্ধ আমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায় এবং শ্রেষ্ঠ কাজ হলো এই মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করা। কারণ আমার তখন বয়স হয়েছিল মুক্তিযুদ্ধের, এবং সেই সুযোগ আমি নিয়েছি। এবং মুক্তিযুদ্ধে আমি কেন গিয়েছিলাম, মুক্তিযুদ্ধের যাওয়ার আমার মূল কথা হলো আমার দেশপ্রেম, এবং আমি চিন্তা করেছি যে পাকিস্তানিরা আমাদের যে বাংলাদেশের যে আমাদের অধিকার, বাঙালিদের অধিকার, সেই বাঙালি জাতীয়তাবাদ, এবং আমরা এবং পশ্চিমা পাকিস্তানিরা আমাদের যে বৈষম্য রেখেছিল, যে আমরা হাজার উপযুক্ততা থাকা সত্ত্বেও আমাদের বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছিল, চাকরিতে হোক, শিল্প কাজের ক্ষেত্রে হোক, ইভেন আমরা নির্বাচনে, আপনারা জানেন যে 70 নির্বাচনে আমরা জয়ী হওয়ার পরও তারা আমাদেরকে দেয় নাই, সেই ক্ষমতা দেয় নাই, এবং তারা বিভিন্নভাবে তারা আমাদের, আপনারা জানেন যে একটি এলানের মাধ্যমে, একটি ঘোষণার মাধ্যমে আমাদের সেই 3রা মার্চের যে সংসদ অধিবেশন সেটা বাতিল করে দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন সেই 7ই মার্চের আমাদের বাংলাদেশের মানুষের পক্ষে দাবি আদায়ের জন্য একটি 7ই মার্চের যে রেসকোর্স ময়দানে আমাদের আহ্বান করেন। আমরা সেই জায়গায় যাই, এবং সেখানেই প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতার ঘোষণা হয়েছিল। উনি নিজেই বলেছিলেন যে এবারকার সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারকার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং তখন থেকেই প্রকৃতপক্ষে বাঙালি জাতি প্রস্তুতি নিয়েছিলেন, এবং আমরা তখন সেই থেকে আমরা প্রস্তুতি, এবং আমরা বাঙালিদের স্বাধিকার, বাঙালিদের অধিকার এবং পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা সেই যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলাম। সেই যে যুদ্ধ করলেন, এখন নতুনরা কিভাবে সেটাকে উত্তরাধিকার পালন করবে? আসলে মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম শুধু আমাদের জন্য নয়, আমরা যুদ্ধ করেছিলাম আমাদের জাতির জন্য, আমাদের প্রজন্ম জাতির জন্য, এবং বর্তমানে যারা নতুন প্রজন্ম তাদের জন্য
আমরা যুদ্ধ করেছিলাম, তাদেরকে তো একটা দেশ দিয়েছেন, একটা দেশ দিয়েছি আমরা। আমরা সেদিন আমাদের তখন যা প্রয়োজন ছিল তা আমরা করেছি এবং আমরা যুদ্ধ করেছি। কিন্তু আজকের নতুন যে প্রজন্ম, যে নতুন যে আজকে যে নতুন কৃষক, শ্রমিক এবং যে নতুন প্রজন্ম যারা আজকে তরুণ, যারা স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন, তারা তো যুদ্ধ দেখে নাই, কিন্তু তাদের জন্য আমরা যুদ্ধ করেছিলাম। এবং তাই আমি বলবো যে আমরা যে মুক্তিযুদ্ধের কয়েকটি কারণে যুদ্ধ করেছিলাম, সেটা হলো অর্থনৈতিক মুক্তি, সেটা হলো আমাদের জাতীয়তাবাদ, আমাদের যে এই দেশের মানুষের যে অধিকার, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্যই আমরা যদি আজকে এই নতুন প্রজন্মরা স্বাধীনতার যে সুফল তখনই যদি ভোগ করে, আমাদের অর্থনৈতিক মুক্তি এবং অর্থনৈতিক বৈষম্য, আগে আমরা পাকিস্তানে আমরা দেখেছিলাম প্রায় 22 পরিবার, আজকে সেই জায়গায় হয়েছে 22,000 পরিবার। আমরা যদি তাদেরকে এই অর্থনৈতিক মুক্তি নিতে না পারি, তাহলে এই প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে বিরূপ ধারণা করবে। তাই আমি বলবো যে নতুন প্রজন্মকে যাতে সঠিকভাবে, তারা যাতে সঠিক ন্যায় বিচারের ভাবে আমরা তাদেরকে যদি এমপ্লয়মেন্ট, তাদের যদি সুবিধা এবং ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আনোয়ার হোসেন বীর প্রতীক, আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই একটু আলোচনা করবো, তবে উপসংহারের এই পর্যায়ে নিচ্ছে কি বিরতির আমাদের সাথে যোগ দিবেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি। সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরো একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধের শপথ এই নিয়ে। আমাদের সঙ্গে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি এবং মোহাম্মদ আনোয়ার হোসেন বীর প্রতীক। আমরা বিরতির আগে আমি ক্যাপ্টেন তাজুল আপনাকে পেলাম। আমরা আলোচনাটা করছিলাম গত 1 মাস ধরে যে কিভাবে আপনারা যে মুক্তিযুদ্ধ করলেন, আপনারা এখন আমাদের সাথে আছেন, আমাদের পরে আরেকটি প্রজন্ম এখন আছে, তারপরেও আছে, এই নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের উত্তরাধিকার কিভাবে রেখে যাবেন? তারা কিভাবে উদ্বুদ্ধ হবে দেশ গড়ার কাজে? তারা কিভাবে যে চেতনা নিয়ে আপনারা যুদ্ধ করেছিলেন, যে দেশপ্রেম নিয়ে, দেশমাতৃকে একটি নতুন পতাকা দিয়েছেন, একটি ভূখণ্ড দিয়েছেন, আমাদের নতুন সরকার, আমরা স্বাধীন দেশের নাগরিক, সেই নাগরিকরা এই প্রজন্মের মানুষ এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, সেটাই ছিল আলোচনা। নতুন প্রজন্মের জন্য যদি আপনি বলেন। বেসিক্যালি যে জিনিসটা আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হয় সেটা হলো লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেতৃত্ব। তো লিডারশিপের ব্যাপারে আপনার এই পর্যন্ত tons of paper has been wasted, কিন্তু nobody could reach the final definition what is leadership. তবে majority of the scientists, social scientists, they have agreed that he is the leader who can inspire the common people and make them into action. তো আমরা যেমন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমাদেরও তো জীবনের, মৃত্যুর এবং বাঁচার এই দুইটারই সম্ভাবনা ছিল, কিন্তু তারপরেও আমরা যে যুদ্ধে অংশগ্রহণ করেছি সেখানে লিডারশিপ ওয়াজ সো ডাইনামিক অ্যান্ড সো ভাইব্রেন্ট যে তার আকর্ষণ, তার আহ্বান আমাদের সকলকে এত বেশি হৃদয়ের গভীর থেকে অনুপ্রাণিত করেছে। সেটা হলো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। যেমন 7ই মার্চের ভাষণে যিনি আমাদেরকে যে ভাষণটা দিয়ে দিলেন, এই ভাষণটা ইট ক্যান বি ডিভাইড ইন্টু 3 পার্টস। প্রথমে উনি প্রেক্ষাপট বর্ণনা করলো, কেন উনি আজকে এখানে আসলেন। তারপরে হোয়াট আর দ্য থিংস পাকিস্তানি দে হ্যাভ ডান টু আস অ্যান্ড হোয়াট উই শুড ডু নাও। এই 3 ভাবে আপনি দেখেন আমাদের যে বাঙালির যে কালচার, আমরা যদি কারোর সাথে নতুন পরিচয় হয় তখন তাকে সাধারণত আপনি বলে সম্বোধন করি। যখন আমাদের ঘনিষ্ঠতা বাড়ে তখন আমরা তুমিতে চলে যাই, যখন আরও বেশি ঘনিষ্ঠ হয় তখন তুইতে চলে যাই। বঙ্গবন্ধু যখন তখন ঢাকার লোক সংখ্যা সম্ভবত 12 লক্ষের মতো ছিল, আর সেই সমাবেশের লোক সংখ্যা ছিল 10 লক্ষের উপর। আমরা তো আর গণে দেখি নাই, বাট ইট ইজ অ্যাসেসমেন্ট অ্যাজ দি পেপার সেজ। যে 10 লক্ষ লোকের সমাবেশে উনি প্রথম জনগণকে অ্যাড্রেস করলো, আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির আছি, আপনি করে বললো। এই 18-19 মিনিটের ভাষণে উনি কিন্তু আপনার থেকে এক পর্যায়ে গিয়ে আবার তুমিতে চলে গেল। লাস্টে গিয়ে বললো কি, তোমাদের যার যা আছে। এরই মধ্যে উনি মানে আমাদের সকলকে এত কাছে নিয়ে নিল যে আমরা আর দূরের না, আপন করে ফেলছে। উনি যে ভাষণটা দিয়েছিলেন, ইট ওয়াজ নট এ ফেভারেবল সিচুয়েশন, সিনারিওটা তার পক্ষে ছিল না। উপরে হেলিকপ্টার গানশিপ, নিচে আর্মি, পুলিশ এবং রাজনৈতিক দলের নেতাদের চাপ, আমাদের কর্মীদের চাপ, আজকেই স্বাধীনতা ডিক্লেয়ার দাও, বিভিন্নভাবে ওনাকে প্রভাবিত করার চেষ্টা করেছে। বাট ইট ইজ এ মানে মিরাকেল দ্যাট হি কেম, এবং কোনো লিখিত কিছুই নেই।
আপনার পৃথিবীতে যেগুলি খুব চশমাটা বন্ধ খুলে রেখেছিলেন। হ্যাঁ, চশমাটা খুলে রেখে দিলেন এবং মনে হয় যে উনি কথা বলেন, ওনার অন্তরাত্মা কথা বলছে, এরকমভাবে অন্তরের অন্তঃস্থল থেকে উনি অনর্গল বলে গেলেন। সেই কোনো বাক্য উনি দুইবারও বলে নেই এবং এত চাপের মধ্যে উনি সৃষ্টিকর্তাকে বলে নেই। মাঝখানে একবার বলেছে ইনশাল্লাহ, বলেছে যে বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এই যে একটা এটা বোধ হয় 1000 বছরে একবারই এই ধরনের একটা বক্তৃতা হয় এবং আমরা যখন এই বক্তৃতা শুনতাম এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে তো এই বক্তৃতা ব্যান্ড ছিল, শোনা যেত না, কিন্তু আমরা ওই 15 আগস্টে বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা এগুলি শুনতাম। তো এটা এমন একটা ভাষণ, যে ভাষণটা আমার মনে হয় না পুরাণ হচ্ছে, এটা মনে হয় প্রত্যেক দিনই নতুন, সূর্য উদয়ের দৃশ্যের মতন। সূর্য উদয়ের দৃশ্য যেমন সমুদ্র পাড়ে দেখলে মনোটোনাস লাগে না, এক এক দিন এক এক আঙ্গিকে উদিত হয়, ঠিক এই বাসনও মনে হয় যে প্রত্যেক দিনই নতুনভাবে আমাদের কাছে আসে এবং আমাদেরকে এত কিছু শিক্ষা দেয়। এবং আমাদের এই দেশে বাঙালি অবাঙালি তারা আমাদের ভাই, সেটাও বলেছে তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আবার এটাও বলেছে যে আমাদের মধ্যে নানান দুর্বৃত্তি সন্ধিমূলক লোক প্রবেশ করতে পারে, উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, তাদের জীবন রক্ষা, এমন কোনো সেক্টর নাই। তারপরে ইভেনচুয়ালি ইট ওয়াজ ইনিশিয়ালি আমরা যারা সেনাবাহিনীর বা বিমান বাহিনী আমরা প্রথমে একটু ভাবলাম যে উনি তো ফাইনালি কিছু বলে নাই কেন, কিন্তু পরবর্তীতে যখন আবার বারবার এটা শুনলাম তখন না উনি তো এভরিথিং বলে দিয়েছেন, যে যুদ্ধের কথা, যুদ্ধের গতি প্রকৃতি কি হবে, আমাদের ইনিশিয়াল প্রিপারেশন কি লাগবে, তারপরে আমরা অস্ত্র পাবো কোথায়, আমাদেরকে কারা সমর্থন করবে এবং আমাদের করণীয় কি, আমাদের জনগণের করণীয় কি, অ্যান্ড ইট ইজ এ টোটাল ওয়ার। এবং একটা কনভেনশনাল একটা আর্মি যুদ্ধ করতে হলেও তার কিন্তু লোকাল সাপোর্ট লাগে, কিন্তু একটা বৈরী সেনাবাহিনী অকুপেশন আর্মি তারা 1000 মাইল দূরের থেকে এখানে এসে তাদের ভাষার সাথে আমাদের জনগণের ভাষার মিল নাই, আমাদের জনগণের চাওয়া পাওয়াতে তাদের কর্মকাণ্ডের মিল নাই। তো এই জনগণের তো আর বঙ্গবন্ধুর আহ্বানে তো পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতায় উন্মুখ হয়ে রয়েছে। আপনি নেতৃত্বের কথা বলছিলেন, এখন এই প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যে ধরেন যে এখন একটা নেতৃত্ব চলছে, নেতৃত্ব অ্যাকচুয়ালি হয়েছে কি, নেতৃত্বটা সমসাময়িক বিশ্বে 3 ধরনের নেতৃত্ব আমরা অবজার্ভ করি। একটা হলো আইডিওলগ, একটা হলো ক্যারিয়ারিস্ট, আর একটা হলো অ্যাক্টিভিস্ট। আইডিওলগ হলো উনি ওই ধরনের নেতা যিনি নিজে কোনো কাজ করে না, নিজে কোনো পোস্টার লাগায় না, নিজে কোনো বক্তব্য দেয় না, উনি একটা দর্শন বা একটা ফিলোসফি, একটা জাতির জন্য গ্রহণযোগ্য বা জাতির উপকারের জন্য কল্যাণ বয়ে আনবে এমন একটি ফিলোসফি উনি রাইট বা করে দেন। এটা আবার যিনি ক্যারিয়ারিস্ট, ওনারা পোস্টার সমস্ত কিছু এটাকে প্রচার করার জন্য কাজে ব্যস্ত থাকেন। আর অ্যাক্টিভিস্ট হইল এই ফিলোসফিটাকে জনগণের ভাষায়, জনগণের কাছে গ্রহণযোগ্য এমন ভাষায় এবং এটাকে আরও সাবলীলভাবে জনগণের কাছে তুলে ধরার জন্য উনি হলো অ্যাক্টিভিস্ট। বঙ্গবন্ধু ছিলেন আইডিওলগ, উনি ফিলোসফি 6 দফা উনি দিয়েছেন। এই 6 দফাকে জনগণের পৌঁছাবার জন্য উনি নিজেও পরিশ্রম করেছেন, ওনার কর্মীরা করেছেন, এবং এই 6 দফাকে সাবলীলভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য উনি অ্যাক্টিভিস্টের ভূমিকা করেন। একই সাথে ওনার কাছে 3টা গুণ ছিল, হয়তো একই সাথে 3টা গুণ সচরাচর আমাদের কাছে মানে হয়তো আমরা রেডলি অ্যাভেলেবল নাই, কিন্তু উই আর লাকি দ্যাট বঙ্গবন্ধুরই রক্ত যার ধমনীতে প্রবাহিত। আজকের যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শি ইজ ইউনিক হিউম্যান বিং, এমন পরিশ্রমী, এমন সাহসী, এমন দক্ষ, সিদ্ধান্ত গ্রহণে পটু, এবং কখন কোন সিদ্ধান্ত নিতে হবে এই যে ওনার দূরদর্শিতা। আপনি দেখেন রোহিঙ্গাদের আমাদের বাংলাদেশে অনুপ্রবেশ করলো, উনি জাতিসংঘে যাওয়ার আগে এটাকে অফিসিয়ালি অ্যালাউ করলো যে ঠিক আছে আমরা রোহিঙ্গাদের সাহায্য করবো। অ্যান্ড দেন শি ওয়েন্ট টু জাতিসংঘ এবং সেখানে যে এই রোহিঙ্গাদের কথা বলছে, বলার পথে সারা বিশ্ব, আপনি দেখেন সিরিয়ার যে সমস্যা, মিডল ইস্টের যে সমস্যা, জার্মানির মতো দেশ, ইউরোপের মতো বিভিন্ন দেশ, তারা সো ওয়েল মানে অর্থনৈতিকভাবে এত উন্নত। এবং আপনি বলছেন যে এখন নতুন প্রজন্মের জন্য একটা নেতৃত্ব আছে। হ্যাঁ, এই নেতৃত্ব আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে এই যে আপনার সিদ্ধান্তগুলি নিয়েছেন জঙ্গিদের ব্যাপারে, বিশ্বের উন্নত বিশ্বগুলি হিমশিম খাচ্ছে, দে ক্যানট কন্ট্রোল ইট। আমরা আমাদের ভৌগোলিক সীমারেখা তো আপনাদের সকলেই জানা আছে, এইটুকু ছোট্ট একটি দেশের মধ্যে 10 লক্ষ রোহিঙ্গাকে, এবং ইটস নট অনলি খাওয়া দাওয়া না, ইট হ্যাজ এ লট অফ আদার প্রবলেম, ইকোনমিক প্রবলেম,
সোশ্যাল প্রবলেম, হেলথ স্যানিটেশন প্রবলেম, তারপরে আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন প্রবলেম, আবার তাদেরকে যেখানে রেখেছি আমরা সেখানে যে আমাদের অরিজিনাল জনসংখ্যা আছে তাদের জন্য আবার কষ্টের কারণ হচ্ছে, তাদেরকেও তো দেখবা। তো এই যে এটা তো একটা লিডারশিপের কোয়ালিটি, এবং কোন সময়ে এই জিনিসটাকে অর্ডারটা দিতে হবে। ইট কুড বি এ ওয়ার উইথ মায়ানমার, শি হ্যাজ অ্যাভয়েডেড দ্যাট ওয়ার। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনি যেমন একটা নেতৃত্ব পেয়েছিলেন যুদ্ধ করার, এখন দেশ গড়ারও একটা নেতৃত্ব আমাদের সামনে আছে? আমি মনে করি তরুণরা সেইভাবে এগোতে পারে। একটা আইডিয়াল লিডারশিপ আমরা পেয়েছি, যে লিডারশিপকে আমরা ফলো করতে পারি, নতুন প্রজন্ম ফলো করতে পারে, নতুন প্রজন্ম তাকিয়ে থাকতে পারে। এরকম আপনি দেখেন হিউম্যান কোয়ালিটি দেখেন কি বলেছে, যে আমরা 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, আমাদেরও কিন্তু 1 কোটি লোক ভারতের মাটিতে আশ্রয় নিয়েছে এবং ভারত তাদেরকে আমাদেরকে সাহায্য করেছে। তা আমরা 10 লক্ষ লোক, আরে পৃথিবীতে অনেক দেশ আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 40 লক্ষ লোককে 9 মাস সরকারি তহবিল থেকে খাদ্য শস্য তাদের লালন পালন করে। তার মানে 9 মাস মানে 40 লক্ষ, প্রায় 25 লক্ষ লোকে অ্যারাউন্ড দ্য ইয়ার হিসাব করলে পালন করে। তা আমরা একে 25 লক্ষ লোকের তো পৃথিবীর বহু দেশ আছে লোক সংখ্যা 40 লক্ষ নয়। তো এই যে এই জিনিসগুলি অনেকে অনেক কথা বলবে, 16 কোটি লোকের দেশ, 54,000 বর্গ মাইল, পৃথিবীর কোন লোক এসে শাসনও করতে পারত না। এত জনসংখ্যা, এত প্রবলেম, এন্ড ইটস নট এ ভেরি ওয়েলদি কান্ট্রি। এটাকে আস্তে আস্তে উপরে রেখে দিয়েছে। আজকে এটা সম্ভবপর হয়েছে লিডারশিপের জন্য আমাদের পুরা জাতিকে। যেমন লাস্ট ইলেকশন করেছেন, আপনি দেখেন বিশ্বের এমন কোনো দেশ নাই যারা চায়নি যে আওয়ামী লীগ, এবং তাদের সার্ভেতে আগেই আগাম বার্তা দিয়েছে যে আওয়ামী লীগ বিপুল মেজরিটি নিয়ে আসবে। বাট আরও অনেকগুলো আছে যেগুলি আমরা পরে আলোচনা করতে পারবো। বাট এটা একমাত্র লিডারশিপের কারণে, এবং এই লিডারশিপ এত ডাইনামিক যে আমরা তো বঙ্গবন্ধুর সাথে তুলনা করবো না এটা, বাট বঙ্গবন্ধুর পরে বঙ্গবন্ধুরই একটা উত্তরসূরি, বঙ্গবন্ধুরই রক্ত যার ধমনীতে প্রবাহিত, তার মধ্যে নেতৃত্বের কোয়ালিটি আছে, এবং উনি পুরা জাতিকে, শি ইজ নট অনলি লিডার অফ বাংলাদেশ টুডে, শি হ্যাজ তার নিজের স্ট্যাচারটাকে সারা পৃথিবীতে ব্যাপৃত করেছে। আপনার জঙ্গিদেরকে দমন করার ব্যাপারে উনি দক্ষতার পরিচয় দিয়েছে, তারপরে আপনার দিয়েছে, তারপরে আপনার ডেভেলপমেন্টের দিকে, উমেন এম্পাওয়ারমেন্টের দিকে আপনি দেখেন, তারপরে আমাদের চাইল্ড মর্টালিটি কমছে, তারপরে আমাদের যে আমাদের পোভার্টি লাইন যেটা আগে 40-এর কাছে ছিল, এখন এটা 21, এবং যেটা 24 ছিল সেটা হলো আপনার 12। মাথাপিছু আয় বলেন, মাথাপিছু আয় বলেন। তো এগুলি আবার যেমন মাথাপিছু গড় আয়ু যেমন বৃদ্ধি পেয়েছে, দ্যাট অলসো আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, দ্যাট ইজ অলসো শি ইজ ক্যাটারিং। কারণ গড় আয়ু বৃদ্ধির সাথে সাথে কিন্তু উই আর বাইং অ্যানাদার নিউ প্রবলেম, বিকজ ডিপেন্ডেন্সি রেট বেড়ে যাচ্ছে। একজন পরিবারের মধ্যে যদি একজন কর্মক্ষম ব্যক্তি থাকে, তার যদি স্ত্রী থাকে, তার যদি বৃদ্ধ মা বাবা থাকে, তার 2টা সন্তান থাকে, একজনের আর্নিং এর উপর কিন্তু 5 জন লোক চলতেছে, এবং সেটি এখন চিন্তার বিষয় যে সেজন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বয়স্কদের 18 থেকে 35 বছর বয়সী মানুষের সংখ্যা 65 বছর, কিন্তু 20 বছর পরেই দেখা যাবে যে 50 ঊর্ধ্ব মানুষের সংখ্যা বেশি হবে। তো সেই তাদেরকে লালন পালনের গোছানোর কাজ কিন্তু উনি ওই যে বৃদ্ধাশ্রম এগুলি সরকারি লেভেলে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে উনি বয়স্ক ভাতা শুরু করে দিয়েছেন, এবং হয়তো এখন স্কেলিটন বেদ খুব ক্ষুদ্র আকারে আছে, বাট এটা তো একটা পরিকল্পনা অলরেডি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে করে ফেলেছেন। সেই জন্য হয়তো সেই ডাইনামিজম আসার জন্য 21 শতকের কথা বলছেন উনি 20 বছর বা 40 বছর, আগামী 100 বছরে 2100 সালে গিয়া বাংলাদেশকে উনি কি পর্যায়ে দেখতে চান, হাউ মেনি স্কুলস আর রিকোয়ার্ড, কতগুলি কলেজ দরকার, কতগুলি বিশ্ববিদ্যালয় দরকার, কতগুলি রোড দরকার, হোয়াট উইল বি দ্য আওয়ার ইনফ্রাস্ট্রাকচার, এগুলি কিন্তু উনি বদ্বীপ পরিকল্পনা যেটা, এটা 100 আগামী, উনি তো নিশ্চয়ই জানেন, আপনিও জানেন, আগামী 100 বছর হয়তো উনি থাকবেন না, কিন্তু উনি একটা ভবিষ্যৎ রচনা করে দিয়ে যাচ্ছেন আমাদের নতুন প্রজন্মের জন্য, যে তারা এটাকে ভোগ করবে। আপনারা ইউরোপ দেখেন, আমেরিকা দেখেন, একটা জেনারেশন দে হ্যাভ গিভেন হার্ড লেবার টু বিল্ড দ্যাট কান্ট্রি। নাও দিস জেনারেশন ইজ এনজয়িং দি ফ্রুটস অফ দেয়ার লেবার। আমাদেরও মাননীয় প্রধানমন্ত্রী ওনার এই যে আমাদের একজন বলতেছিল যে উনি সজাগ থাকেন বলেই অন্যরা ঘুমাতে পারছে, আমরা ঘুমাতে পারছি। উনি পরিশ্রম করছেন, একটা পুরুষ লোক এত পরিশ্রম করতে পারে না। আমি অনেক সময় ওনার সাথে আপনার মিলিটারি এক্সারসাইজ দেখতে রংপুরে একবার গিয়েছিলাম, তাই ওনার সাথে প্লেনে গেছি, ওখানে এক্সারসাইজ দেখেছি, দেখার পরে ক্যান্টনমেন্টে গেছে, উনি দরবার করেছে, আমাদের বলছে তোমরা গিয়ে খাইয়ে নাও। আমরা মেসে আসছি, আমরা ওনার জন্য অপেক্ষা করছি, খাই নাই। তারপরে উনি আসার পরে খাওয়া দাওয়ার করে উনি বলছে তোমরা পাবলিক মিটিং গিয়ে শুরু করো, আমি আসতেছি একটু ফ্রেশ হয়ে।
আধা ঘন্টা পরে উনি আমাদের সাথে জয়েন করলো, মিটিং শেষ হলো মাগরিবের আগে, উনি হেলিকপ্টার এখানে আসলো, এখানে এসে নামাজ পড়লো, তারপরে ওই স্থানীয় নেতৃবৃন্দ চা খাওয়ালো, আমরা হেলিকপ্টারে ঢাকা আসলাম। আইসা আই ওয়াজ ফিলিং ডগ টায়ার্ড, আই ওয়েন্ট টু বেড, বাট আই হার্ড নেক্সট ডে মর্নিং যে মাননীয় প্রধানমন্ত্রী আবার বাসায় এসে ফ্রেশ হয়ে আসার নামাজ পড়ে নিচে আসতেন, রাত্র 11টা পর্যন্ত অডিয়েন্স। আমি একটু আনোয়ার হোসেন বীর আপনার কাছে ফিরবো যে এই যে নতুন প্রজন্মের কথা বললাম, তাদের একটা নেতৃত্ব দরকার এবং সেটা এখন আছে, তাইলে আমরা কিভাবে এগোতে পারি? আমাদের তো ইতিমধ্যে বলা হয়েছে যে উনি আমাদের মাননীয় মন্ত্রী তাজুল ভাই বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী আমরা আজকে যেটা চিন্তা করি উনি 10 বছরের পর একটা চিন্তা করে আরো এইভাবে, এবং উনি আজকে আমাদের দেশের যে একটা উন্নতি, আমাদের যে দেশে যেখানে আজকে বিভিন্নভাবে আমাদের দেশে অভাব অনটন ছিল, সেটাকে আজকে বিভিন্ন শিক্ষা বলেন, তারপরে বিভিন্ন ইসে আমরা আজকে উন্নত হচ্ছি ওনার নেতৃত্বে। এই নেতৃত্বটাকে আমাদের যারা তরুণ প্রজন্ম ওদেরকে বোঝাতে হবে যে ওনারা এটা ওনার মাধ্যমে আমাদের হচ্ছে। যেরকম মনে করেন আজকে আমরা দেখতেছি তরুণ সমাজরা যারা মুক্তিযুদ্ধ, যাদের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি, যারা আমরা তো আমাদের বয়স শেষ, যাদের এখন জাতির নেতৃত্ব দিবেন, তারা আজকে বিভিন্ন মনে করেন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বিভিন্ন তরুণ সমাজরা আজকে মেন ভূমিকাটা নিচ্ছে। এবং তরুণ সমাজরা 1971 সনে যখন আমরা তরুণ, তখন আমরা মুক্তিযুদ্ধ করেছি। অর্থাৎ তরুণ সমাজরাই সমাজকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং তারই একটা প্রমাণ, যেমন কালকে যখন নাকি এই যে বনানীতে ঘটনা হয়েছে, তখন আমি ওইখানে ছিলাম এবং আমি দেখেছি যে এই যে পুলিশ আমার মনে হয় আধ ঘন্টা পরে এসেছে, কিন্তু রাস্তার শৃঙ্খলা ওইখানে একটা বিশ্ববিদ্যালয় আছে, এই ছেলেরা ওইখানকার আইন শৃঙ্খলা, যে রাস্তাকে কিভাবে আপনার ফায়ার ব্রিগেড যাবে, ওরা নিজেরাই এটাকে রাস্তা করে দিছে। এবং আমি মনে করি যে আমাদের যে তরুণ সমাজরা যদি তাদেরকে আমরা সঠিকভাবে প্যাট্রোনাইজ করতে পারি, আমরা যারা সিনিয়র আমাদের মন্ত্রী সাহেব আছেন এবং যারা আছে তাদেরকে যে সঠিকভাবে তারা যেই কাজটা করতেছে, ওদেরকে যদি আমরা সঠিক স্বাধীনতার ইতিহাসটা, কেন আমরা যুদ্ধ করেছি, তারা তো আর পাকিস্তানিদের আক্রমণ দেখে নাই, তারা তো আমাদের যে বৈষম্য, আমরা আপনারা জানেন যে পাকিস্তানের আমাদের উনি একজন সেনাবাহিনীর লোক, আমি জানি যে পাকিস্তান আমলে বাংলাদেশের মাত্র 10টা রেজিমেন্ট ছিল বাঙালির, আর সব পাকিস্তানি ছিল, সিএসপি বলেন। ইভেন বাংলাদেশে আজকে 50টা ব্যাংক আমরা বাঙালিরা মালিক, তখন ব্যাংকের ম্যানেজারও বাঙালি ছিল না। সেই জায়গায় পরিবর্তিত আইসা আমাদের, যদিও স্বাধীনতা মানে 3.5 বছর পর বঙ্গবন্ধুকে হত্যার পর একটু অন্যভাবে পাকিস্তানের যারা মাইন্ডেড তারা দেশটা শাসন করছে, আমাদের অনেক পিছিয়ে দিয়ে গেছে, কিন্তু স্বাধীনতার ইতিহাসটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং মূল যে স্বাধীনতার দেশটা সেটাকে সামনে আনে নাই। পরবর্তীতে আমাদের নেত্রী সেটি আর একটু সামনে এসেছে এবং সেই জন্য হয়তো দেশের উন্নতির ক্ষেত্রে যদি দেখি যে গত 10 বছর একটা বড় ধরনের উন্নতি হয়েছে, মানে আপনি 30 বছরে যাওয়া হয় নাই, জি জি গত 10 বছর আছে। আমি একটু থামবো, বিরতির পরে এসে আমরা বিস্তারিত শুনবো। উপসংহারে এই পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন। আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধের নতুন এই নিয়ে। আমাদের সঙ্গে আছেন এবি তাজুল ইসলাম এমপি এবং মোহাম্মদ আনোয়ার হোসেন বীরবতী। তাজুল ইসলাম, আমি আপনাকে থামিয়েছিলাম, আপনি বলতে যাচ্ছিলেন। না, আনোয়ার ভাই যে কথাটা বলছিল যে নতুন প্রজন্ম, যেটা আপনি বলছিলেন, আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি ওই প্রজন্মটার একটা আইকিউ লেভেল ছিল, তখনকার ইনফ্রাস্ট্রাকচার ছিল, তখনকার জ্ঞানের সীমাবদ্ধতা ছিল বা অনেক লিমিটেশন ছিল আমাদের। আজকের যে প্রজন্ম আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের সামনের দিকে যাচ্ছে, বাংলাদেশ একটা সঠিক পথে আছে, এই প্রজন্মটাই যদি বঙ্গবন্ধু পাইতেন, আমরা তো 9 মাস লাগছে দেশটা যুদ্ধ স্বাধীন করতে, প্রবলি এই প্রজন্ম যদি তখন থাকতো তারা বোধহয় 6 মাসে করে ফেলতো। দে আর মোর ভাইব্রেন্ট, মোর এফেক্টিভ, দে আর মোর দেশপ্রেম, তাদের কোনো অংশই কম না। অ্যান্ড আমি আপনাকে একদম হৃদয়ের গভীর থেকে বলি, when I was Minister in charge Liberation War Affairs, তখন আমার একটা ধারণা ছিল ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে তারা বোধহয় আমাদের এই মুক্তিযুদ্ধ ব্যাপারে বোধহয় খুব বেশি আকৃষ্ট না। তো আমি ঘাতক দালাল নির্মাণ কমিটির একটা লয়ার আছে তুরিনা, ব্র্যাক ইউনিভার্সিটিতে সে, তাকে আমি মানে বিভিন্নভাবে স্পন্সর করছি এবং সে খুব ইন্টারেস্টেড ছিল।
প্রায় 26টা প্রাইভেট ইউনিভার্সিটির এসে একটা বারোয়ারি ডিবেট, অর্থাৎ পক্ষ বিপক্ষ না, মুক্তিযুদ্ধের তথ্যপত্র কে বেশি সুন্দর করে তুলে ধরতে পারে সেটার উপরে ডিবেট করলো। এবং আমি কয়েকটাতে সে আমাকে ইনভাইট করলো, আমি ওখানে জয়েনও করলাম। বিলিভ ইউ মি, the way they have presented the তথ্যপত্র of liberation war, I being a freedom fighter, I do not know many of this information, অনেক জিনিস, কারণ তারা বিভিন্ন, আমি তো দেখেছি আমার পার্টিকুলার সেক্টরে আর কিছু কিছু বই পড়া, তারা এই ডিবেটে উপস্থাপন করার জন্য তারা পুরা ইন্টারনেট ঘেটে বই ঘেটে তারা প্রিপেয়ার হয়ে আসছে, এবং ইট ইজ অ্যামেজিং, দে লাভ দিস কান্ট্রি। এবং তারা এই বাংলাদেশের এখন যে নেতৃত্ব আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে বিশ্বসভায় একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে, এবং এই জাতি এখন গর্ববোধ করে। আমরা যখন ইনিশিয়ালি বাংলাদেশের বাইরে যেতাম, আমাদের বাংলাদেশকে পরিচয় করাইতে প্রায় 5-7 মিনিট সময় লাগতো, বাংলাদেশ কোথায়, এটা ভারতের রেফারেন্স দিতে হইতো, এই পাকিস্তান। কিন্তু আজকে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন এক জায়গায় পৌঁছে গেছে, আপনি ক্রিকেট বলেন, রোহিঙ্গাদের সমস্যা বলেন, আপনার কি বলে আপনার এই যে টেররিস্টদের দমনের ব্যাপারে বলেন, এইসব ব্যাপারে এমন কোন ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী 1 নম্বরে না। আপনি যখন ইউনাইটেড নেশনসে যখন যায়, উনি যখন ওইখানে করে, ওখানে তো 2টা লোকেরই আমরা দেখি যে বিশ্ব মিডিয়া বারবার ছবি তোলে বা কথা বলে, সেটা হলো আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আর আমাদের উন্নয়নশীল দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। হ্যাঁ, এবং একটা রাজনৈতিক দলের কত বছর, 49 সালে আমাদের আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে, এই দলের উনি প্রায় 35 বছর এই দলেরই উনি সভাপতি, 4 বারের প্রধানমন্ত্রী, এবং উনি একটা রাজনৈতিক পরিবার থেকে আসছে, এবং উনি ছাত্রী জীবনেও রাজনীতির সাথে জড়িত। আপনি বিশ্বাস করেন যে নতুন প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগোবে? আমি দৃঢ়ভাবে বিশ্বাস পোষণ করি না, আমি বিশ্বাসই করি যে এই নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। এবং লিবারেশন ওয়ারে তো মেজরিটি ওয়াজ ইন ফেভার অফ লিবারেশন, উইথ দ্য হ্যান্ডফুল অফ পিপল যারা রাজাকার, আলবদর, আলসাম ছাড়া। তো আমাদের সন্তানেরই তো এখন এই দেশের সন্তান, তো আমাদের সন্তান, আমাদের চিন্তা চেতনা, আমরা যখন যুদ্ধের শেষে অস্ত্র হাতে বাংলার মাটিতে প্রবেশ করি, বাংলার মাটি তখন রক্তাক্ত ছিল, এই রক্তের উপর দিয়ে হামাগুড়ি যে শিশুটি দিয়েছিল, সেই তো আজকে আপনার শক্তিশালী যুবক পার হইয়া এখন সে দেশের ভবিষ্যতে দায়িত্ব নিতেছে। তো সেই লোকগুলি তারপরের প্রজন্ম, হ্যাঁ তারপরের জন্য আমার মনে হয় যে আমরা যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা আপনারা সকলে মিলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি, আই এম শিওর দ্যাট আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমাদের আর দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। এবং কোনো কালই আলটিমেটলি ট্রুথ অ্যান্ড বিউটি উইল প্রিভেল, সত্যিই শেষ পর্যন্ত টিকে থাকবে। আমাদের এই 7ই মার্চের ভাষণ শুনতে দেয় নাই, কিন্তু এত বছর পরে জাতিসংঘের কি জাতিসংঘ কি আমাদের কথা চলে বসে? জাতিসংঘের ইউনেস্কো কেন সেটাকে বিশ্ব হেরিটেজের স্থান দিল? বিকজ দ্যাট ইজ এ মেটেরিয়াল ইন ইট। আপনি তো এখন নতুন প্রজন্মের লোকেরাও তো এই ভাষণটা শুনবে। আমরা 15 আগস্টে আমরা বাজাই, আপনার স্বাধীনতা দিবসে বাজাই, এটা শোনার পরে এটা কি মনে হয় যে পুরানো হয়েছে? মনে হয় যে এখনই বঙ্গবন্ধু দিচ্ছে। আমি একটু আনোশন বিরতি আপনাকে যাব, তাহলে এখন আপনাদের করণীয় কি বা নতুন প্রজন্মের কি, আপনি তাদের কাছে কি প্রত্যাশা করেন? আসলে তাজুল ভাই যেটা বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী সত্যি ডাইনামিক, এবং আজকে বলতে হয় যে পাকিস্তানের জনগণ বলছে যে আমাদের উন্নয়ন বাংলাদেশের মতো হোক। আমরা বাংলাদেশের ওয়ার্ল্ডের মধ্যে চাই না, বাংলাদেশের মতো উন্নয়ন আমরা চাই। আনোয়ার ভাই একজন একটা মেসেজ পড়াইছে, ইমরান খান বলতেছে যে আই ওয়ান্ট টু মেক পাকিস্তান সুইজারল্যান্ড, তো একজন হাত উঠাইছে, ভাই আমাদের সুইজারল্যান্ডের ধরেন আমাদের বাংলাদেশের মতো চাই। সেই দিক দিয়া ধরেন যেটা বলছে যে আমাদের এখন 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এই মাত্র 10 বছরে। তারপর এই যে আমাদের উন্নয়ন, এই যে সেটা আশাতীত। তারপরও দেখেন উনি কি করছেন, এইটার দিকেই শেষ করে নাই, উনি জাতিকে সঠিকভাবে সময় মতো আগাইতেছে। দেখেন এখন উনি কয়েকটা জিনিস হাত দিয়েছে, সেটা হলো প্রথম যে মাদক মুক্ত দেশ গড়ার জন্য, যে যাতে, কারণ মাদক এমন একটা সমস্যা একটা জাতিকে শেষ করে দেয়, সেই জন্য উনি মাদককে নিয়ন্ত্রণ করার জন্য জিরো টলারেন্সের মাধ্যমে আইন তৈরি করা, সেটা দমন করতেছে এবং মোটামুটি অনেক এগিয়েছেন উনি। তারপর আরেকটা,
উনি ধরছেন যেটা নাকি লাস্টের দিকে এটা নতুন প্রজন্মের জন্য শিক্ষা এবং ওরা এটাকে দৃষ্টান্তমূলক নিতেছে, সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে। উনি এখন বিভিন্ন, আপনারা দেখেন আমাদের দেশে যে উন্নয়ন, যেভাবে অর্থনৈতিক আগাইছে, এটা যদি আমরা সঠিকভাবে আমাদের ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি জনগণের মধ্যে, তাহলে আমাদের দারিদ্র্য থাকবে না। যেরকম মনে করেন যে অনেক তো এগিয়েছি, তারপরে যেমন মনে করেন যে এই যে ব্যাংকে বলেন, যে এখন আপনারা জানেন ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে আপনাদের অনেক মানে হাজার হাজার কোটি টাকা তারা ঋণ খেলাপি। এটা যদি উনি এটার ব্যাপারও নজর দিয়েছে যে না, ঋণ খেলাপি থাকতে পারবে না, দুর্নীতি থাকতে পারবে না। যেমন আরেকটা সমস্যা আমি বলবো যে আগে আমাদের দেশে জমিদারি প্রথা ছিল, এখন যেটা নতুন আরেকটা সমস্যা হয়েছে, এটা আমি বলবো সেটা হলো আমাদের এই যে ঢাকার আশেপাশে এই যে ভূমিদস্যু, এই ভূমিদস্যুরা আপনার ধরেন আমার 10 বিঘা জায়গা আছে, আমি এক জায়গায়, ওরা যদি ওই জায়গায় একটা সাইনবোর্ড দেয় যে আমার এই জমিটা আমি উমুক গ্রুপের, তারপর ওই জায়গায় আর কেউ জায়গা কিনতে পারবে না এবং সেই জায়গায় তাকে বিদায় নিতে হবে নিঃস্বভাবে। কাজী আমার মনে হয় যেভাবে দুর্নীতি, মাদকের বিরুদ্ধে এবং যে উনি যে পদক্ষেপগুলো নিতেছে, এটি যদি সঠিকভাবে এবং আগাইতেছে, আমার মনে হয় এইসবের যদি হয় তাহলে তরুণ প্রজন্ম চাকরি পাবে, কাজ পাবে এবং আমাদের স্বাধীনতার করতে পারবে। অ্যাকচুয়ালি আনোয়ার ভাই যেটা বলেছেন আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। আমাদের মেইন সামনে যে প্রবলেমটা আসছে সেটা হলো আমাদের এই নতুন জেনারেশনের যে মেধা, এটাকে বিকশিত হওয়ার আগেই যেন মাদকের করাল সবলে পড়ে ধ্বংস না হয়ে যায়, সেটা থেকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে এই খাত থেকে প্রোটেক্ট করতে পারি এবং আপনার লেখাপড়ার দিকে যে আজকের যে ওদের অনুভূতিটা, সেটাকে যদি আমরা আরো বেশি ফ্লারিশ করাইতে পারি, এই দেশ তাদের হাতে আই ফিল সেফ। এবং আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি ইয়াং জেনারেশনের গভীর আস্থা আছে এবং দে আর ভেরি হোপফুল। এবং আমার তো মনে হয় যে আমরা যে দেশটা এখন সারা পৃথিবীতে কোন দিক দিয়ে পিছিয়ে আছি, এমন কোনো সেক্টর নাই যেখান থেকে আমাদের প্রবৃদ্ধি হয় নাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা গর্ববোধ করি যে উনি যদি আল্লাহ যেন ওনাকে হায়াত দেয়, যাতে রোম ওয়াজ নট অলসো বিল্ট ইন এ ডে। সময় তো দিতে হবে আপনাকে, উনি 8 বছর 10 বছর সময় দিচ্ছেন, উনি আমাদেরকে বিশ্বসভা সম্মানের সেই পরবর্তী দায়িত্ব এখন নতুন প্রজন্মের কাছে। এবং নতুন প্রজন্ম ওর থেকে এই আদর্শ অনুসরণ করে দে উইল প্রিপেয়ার দেমসেলফ টু টেক দ্য লিডারশিপ ইন ফিউচার, ভবিষ্যতের জন্য। ধন্যবাদ তাজুল ইসলাম এবং ধন্যবাদ আনোয়ার হোসেন বীর প্রতীক। ধন্যবাদ দর্শক আপনাদেরও। আজকের মতো শেষ করছি উপসংহার। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। আলোচনা করবো আবারও মুক্তিযুদ্ধের শপথ নিয়ে। থাকবেন নতুন, থাকবেন আপনারা ডিবিসি নিউজের সঙ্গে। থাকুন 24 ঘন্টা।